কথা বলতে এলাম সাম্প্রতিককালের একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও নিয়ে। তো ভাইরাল ভিডিওটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো সোমবার, আর আজকে সোমবারের দিন নিরামিষ খাবো। তো কালকে যেহেতু আমাদের মৎস্যমুখী গেছে, তো মেয়ে কিছুতেই মানতে নারাজ। চৈত্রি মাসে বিশেষ করে সোমবারগুলোকে আমি পালন করি, এবং সাথে হলো আমি আমি তো পালন করি আর ঘরে ওরা নিরামিষ খায়। বাট এই বছর মেয়ে মানলো না, তো কিছু করার নেই, আমি আমার জন্য নিরামিষই রান্না করব, আর ওদের জন্য মাছ রান্না করব। আর ওদেরকে মাছ ভাজা, বেগুন ভাজা আর একটা ভেন্ডির চচ্চড়ি টাইপের করে দিয়েছি। ওরা দুজনে খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে 2 রকমের মাছ আর মাছের ডিম এনেছে। এগুলোকে আমি এতক্ষণ ধরে ধুলাম, তো ধুয়ে এখন ফ্রিজ আপ করে দিয়েছি। আর এখানে দেখুন একটা কত বড় বিড়াল বসে আছে। বিড়ালটা অ্যাকচুয়ালি মাছের গন্ধ পেয়েছে, আর ভোলা মাছের তো একটুখানি গন্ধ হয়, সেই গন্ধটার কারণেই না ভোলা মাছ মানে এই বিড়ালটা এসে বসেছে, আর বসে নাক দিয়ে গন্ধ শোকার চেষ্টা করছে। তো ভিতরে ঢুকতে পারবে না, ওই পাশে নেট দেওয়া রয়েছে। আর আমি অনেকক্ষণ ধরে দেখে এবার ও এই যে এরকম করছে, এই সাইডে আমি রয়েছি, আমি যা করছি ও ওইভাবেই তাকিয়ে রয়েছে। যাই হোক, আমি স্নান দান করে তারপরে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো অনেকটা বেলা হয়ে গেছে। আর অনেক দিন আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ঠাকুর ঘরের একটা সাইড সেটা নিচের দিকে নেমে যাচ্ছে, সম্ভবত কোনো ঘুন পোকা বা কিছু ধরেছে। আর তার সিংহাসনটার অনেকটা বয়সও হয়েছে, তো সেই কারণে তো দেখলেনই যে মা এসে ওইগুলোকে নামিয়ে, মানে ওইগুলো বলতে বাবা লোকনাথকে নামিয়ে দিয়ে গেছিলেন। আর আজকে সিংহাসনটা বের করে দিয়েছি। আর আমার বাবা দুটো কাঠ এনে দিয়ে গেছিলো, সেইগুলোর পরে এখন বসিয়ে নেব, কারণ এই মুহূর্তে আমি কিনতে পারবো না। তো সেই কারণে আমাকে এই ব্যবস্থাটাই করতে হলো। আর এই বাসনগুলো মা এসেছিলো যেদিন বাবা লোকনাথকে নামিয়ে রেখে গেছিলো, সেদিন সব ধুয়ে রেখে গেছিলেন। তো আজকে আবার একটুখানি যেহেতু পুজো করবো, তো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে এই যে ঠাকুরদেরকে আবার নামাবো, নামিয়ে আমি হচ্ছে আবার গুছাবো। তো এখানে আমি ফুল, বেলপাতা, এখানে কিছু গাছের ফুল কিছু সব রয়েছে, সেইগুলোকে নিয়ে নিয়েছি। আর ঠাকুরদেরকেও নামিয়ে নিয়েছি, চাদরগুলো পাতিয়ে দিয়েছি। এবার আমি একটা জল তৈরি করে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ গঙ্গা জল, আর দিয়ে দিয়েছি কাঁচা দুধ, গরুর দুধ। আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চন্দন বাটা, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি একটু পরিমাণে মধু, আর দিয়ে দেব হলো ঘি। তো ঘিটা জমে রয়েছে, তো জমানো ঘিটাই আমি দিয়ে দিলাম। এবার আমি ঠাকুরদেরকে একে একে স্নান করিয়ে নেব। তো ঠাকুরকে এমনি নাকি স্নান করাতে নাই, তো আমি এই লাল কাপড় আছে এটাকে দিয়ে স্নানটা করাই। তো আমি ঠাকুরদের সবাইকে অভিষেক করে নিয়েছি। আর এখানে আমি সবাইকে অভিষেক করানোর পরে ঠাকুরদেরকে ফুল দিয়েছি, এবং যাকে তুলসী পাতা দেওয়ার দিয়ে দিয়েছি। এবং শিব ঠাকুর, 2জন শিব ঠাকুরকেও আমি অভিষেক করিয়ে নিয়েছি, নিয়ে মোটামুটি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। মালা তিনি আনেননি, মানে আনতে ভুলে গেছেন, সেই কারণে আনেননি। আর পরে যখন আমি বললাম তখন বলল যে আর যেতে পারবে না, কারণ দেরি হয়ে গেছে।
আর সবথেকে বড় কথা হলো উনি একটা কথা বলেন যে আমি যখন দোকানে গেছি তখন তো আমাকে বলতেই পারতো তার যদি মালা পরার ইচ্ছে থাকতো, তো ওই কথাটা সবসময় বলে। কখনো মিষ্টি আনার কথা বললে যদি হয়তো ভুলে গেল তখনও মানে সেম কথাটাই আমাকে বলে। তো যাই হোক, আজকে মিষ্টিটাও আনিনি, সেটাও ভুলে গেছে। তো আঙ্গুর আর নকুলদানা দিয়ে আমি ঠাকুরকে ভোগ দিয়ে আরতি করা কমপ্লিট করা হয়ে গেছে আমার এখন। আর এখানে হচ্ছে পুজোটা প্রায় কমপ্লিটের পথে, তো অনেকটা সময় লেগে গেল। এখন মোটামুটি 4টে বাজে আর আমি এখনও আমার ভাতটা তৈরি করিনি। সকালে যে ভাতটা করেছিলাম সেটা মাছে লেগে গেছে। তো এখান থেকে আমি এখন ঠাকুরদেরকে ভোগটা তুলে দেন আমি নিচে যাব, তারপরে আমি ভাত করব, তারপরে আমি খাবো। তো হয়তো মেয়েও চলে আসতে পারে। তো যাই হোক, এই যে একেবারে 5টা বাজে আর দিদি নাম্বার 1 শুরু হয়ে গেছে আর মেয়েও চলে এসছে। এখন আমি আমার জন্য আর মেয়ের জন্য একসঙ্গে ভাতটা মাখিয়ে নেব। ও এটা আমার সঙ্গে খেয়ে আবার বেরিয়ে যাবে, ওর টিউশন আছে, টিউশনে যাবে। তো বলল যে তুমি মাখিয়ে নাও, আমাকেও খাইয়ে দাও। তা আমি বললাম ঠিক আছে, কিন্তু আলুটা প্রচণ্ড গরম। তো যাই হোক, ভাত খাওয়ার পরে অনেকটা সময় আমি রেস্ট নিয়েছিলাম, মেয়েকেও ও দিয়ে এসছে। আর এখানে চা করে আমি আবার একটা কাজে চলে গেছি, ও আবার ওর চাটা খাওয়া হয়ে গেছে। তো গুড ইভিনিং সবাইকে। এখন চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো এখানে কথা বলতে বলতে আমি তো এখানে 2টো বিস্কিট নিয়েইছি, তার সঙ্গে আবার আরেকটা বিস্কিটও হাতে করে নিয়েছি, মানে ওর সাথে কথা বলছিলাম আর করছিলাম আর কি। তখন বিস্কিট প্লেটে রয়েছে, সেটার খেয়াল নেই, আমি কৌটোর থেকে নিয়েছি। যাই হোক, চলুন আমরা চাটা খেয়ে নিই। আর আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, তো আসছি কথা বলতে। তো বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতে। তো আজকে কদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিওস খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে রোহিত বৈদ্য। কে এই রোহিত বৈদ্য এবং তিনি কি করেন, কি করে তার জীবনের এত বড় অঘটনটা তিনি ঘটালেন, এই নিউজটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটুখানি কথা বলবো। তো বিষয়টা হচ্ছে, ছেলেটিকে আমি ফিজিক্যালি চিনি না এবং ওদের কাউকেই আমি চিনি না, যারা ফিজিক্যালি আমি কাউকেই চিনি না। তবে ওরা যেহেতু ভিডিও করে এবং বেশিরভাগই ওদের ভিডিওস হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, তো আমি কিছুদিন ওদের ভিডিওসগুলো দেখতাম, বেশ একটা ফানি বলে আমার মনে হতো। তো সেই কারণে আমি দেখতাম। প্র্যাঙ্কগুলো বিশেষ করে ফানিই হয়, একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের বিষয় আসে, অথবা যেটা হচ্ছে নিজেকে এন্টারটেন করা যায় বা নিজের মন ভালো করা যায়। তো সেই কারণেই আমি ওদের ভিডিওগুলো মাঝে মাঝে দেখতাম। দ্য টলি ফ্যামিলি, এটা হচ্ছে ওদের ফেসবুক পেজের নাম। ওদের ইউটিউবে কী নাম আছে আমার জানা নেই, আমি ফেসবুকেই দেখতাম। তো আমার বেশ ভালো লাগতো এবং এই রোহিত বৈদ্যকে আমি সেখান থেকেই সোশ্যাল মিডিয়াতেই চিনি। তো অল্প বয়সীর একটা ছেলে এবং তার সঙ্গে একটা মেয়েও আছে, তার নাম সম্ভবত শ্রেয়সী। আরও কটা ছেলে আছে, একটার নাম হচ্ছে সুজিত কি আমি জানি না। আরও কয়েকজন রয়েছে তাদের সঙ্গে, আমার এই মুহূর্তে তাদের নাম মনে পড়ছে না। তো সেখানে এই ছেলেটিকে আমার মানে এই রোহিত বৈদ্য, এই ছেলেটিকে আমার কোথাও একটা ইনোসেন্ট বলে মনে হতো। এবার জানি না ও সত্যি এটা করেছে কি করেনি। মানে সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল, ও নাকি 1.5 কোটি টাকার স্ক্যাম করেছে এবং কলকাতারই একটা কল সেন্টার থেকে নাকি এগুলো করেছে, যদিও কল সেন্টারটা রেজিস্টার্ড নয়। তো কীভাবে হয়েছে, কী বৃত্তান্ত আমি কিছু জানি না। বিশ্বাস করুন, আমার খারাপটা লেগেছে কোথায়, যে ছেলেটার বয়সটাই বা কত হবে, 20, জোরে গেলে 22, তার বেশি হবে বলে তো আমার মনে হয় না। এবং যে মেয়েটিকে দেখতাম, সম্ভবত ওরা কলেজ পড়ুয়াই, ওদের লাইফের এখনও অনেকটা দূর
বাকি আছে, অনেকটা পথ চলতে বাকি আছে। কি করে স্ক্যামে জড়িয়ে গেল, কিভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে গেল কিচ্ছু জানি না। আদৌ কি ছেলেটা দোষী নাকি কারোর প্ররোচনায় এসছে বা সে নিজের থেকে এসছে। অনেক সময় যেটা হয়, ওরা কোনো ট্র্যাপে পড়ে যায়। এটা আমাদের সাধারণ মানুষরাও হয়, আমাদের বাড়ির বাচ্চারাও হয়। এটা শুধুমাত্র যে ছেলেটি সোশ্যাল মিডিয়াতে আছে এবং একটা পরিচিত মুখ তার জন্য কিন্তু নয়। তার লাইফস্টাইল সত্যি সত্যি একটু অন্য টাইপের চলে, মানে দেখি যেটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ভিডিওস করি আমরা কতটুকু দেখাই বলুন। আমার খারাপ লাগার কারণ একটাই, যে ছেলেটার লাইফটা এখানেই শেষ হয়ে গেল। জানি না ছেলেটা কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে কি না, তার পরিবারের লোক সাথ দেবে কি না। আমার মনে হলো এটা বলাটা দরকার, তাই আমি বললাম। এইভাবে সোশ্যাল মিডিয়াতে ওকে টেনে না নিয়ে এসে ওকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য না করে, ও যেই অন্যায় করেছে তার অন্যায় যদি করে থাকে সেটা প্রমাণিত হয়, তার যা উপযুক্ত পানিশমেন্ট তাকে পেতে দিন। তার জন্য আইন আছে, আইন দেখবে। কিন্তু আমরা এইভাবে ওকে নিয়ে নোংরা নোংরা ভাষা ইউজ করে, তাকে বিভিন্ন রকম গালিগালাজ দিয়ে তার মা বাবাকে টেনে এনে, এগুলো বোধহয় ঠিক নয়। মা সবসময় দোষী হয় না। মা বাবা বলে দেয় না যে বাবা তুমি যাও, তুমি এরকম একটা ক্রাইম করো। মা বাবা বলে দেয় না যে বাবা তুমি যাও, তুমি এরকম একটা কাজ করো। মা বাবা সন্তানকে সবসময় চান যে সুশিক্ষাটা দিতে। একটা প্রবাদ আছে, কুমাতা যদি বা হয় কুসন্তান কখনো নয়। সত্যি সত্যি মা বাবা চান না। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম ছেলেটিকে নিয়ে। হয়তো ভালো লাগার থেকেই বলেছি, ছেলেটিকে দেখতে দেখতে একটা মায়া জন্মেছে তার থেকেই বলেছি। তো যাই হোক, যদি আপনাদের খারাপ লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলেও বলবেন, না সহমত পোষণ করলেও জানাবেন, আর দ্বিমত পোষণ করলেও অবশ্যই করে জানাবেন। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদিও আমি এই ফার্স্ট টাইম এরকম একটা কি বলবো জিনিস নিয়ে বা একটা ভিডিওস নিয়ে আলোচনা করতে এসেছি, আমি আসি না। তো যাই হোক, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।